Assalamualaikum class. Um, Thank you for coming on such short notice. আমাদের আজকের ক্লাসটা রেকর্ড হবে ইনশাআল্লাহ. So even if you miss the class, hopefully you'll be recording. And I'll give you the recording and the notes at the end of the class, ইনশাআল্লাহ. আচ্ছা, তাহলে আমাদের শুরু করা যাক. Where were we? হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? আমরা সার্কিটস করতেছিলাম, right? So we looked at electrical circuits. So we know what a circuit is. We've looked at single loop circuits, meaning একটা ব্যাটারির সাথে তুমি you connect a resistor to the battery and you can find the current through the circuit. ঠিক আছে? These are single loop circuits. A resistance ধরো R, resistance R, so EMF যদি E হয় minus IR is equal to 0, I is equal to E by R. এটা কিসের জন্য? For a single loop circuit. ঠিক আছে? This is for a single loop circuit. তো রেজিস্ট্যান্স আমরা দেখেছি যে সিরিজও হতে পারে. ইনভাইট করছি, why should people need to আচ্ছা, so resistance we've looked at resistance in single loop circuits. We've also looked at resistance in series and parallel. তো রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে দুইটা, আমরা এটার ফর্মুলা ডিরাইভ করেছি লাস্ট ক্লাস. এটার মধ্যে যে কারেন্ট যাবে সেই কারেন্টটা হচ্ছে E বাই R1 প্লাস R2, কেননা R ইফেক্টিভ হচ্ছে R1 প্লাস R2. ঠিক আছে? সো এটা হচ্ছে রেজিস্টার্স ইন সিরিজ. এখানে আমার রেজিস্টারগুলো সিরিজে. in series. আচ্ছা, আমাদের আরেকটা ফর্মুলা, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে another thing we looked at, সেটা হচ্ছে যে ব্যাটারির যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, ধরো you have a battery with EMF E and internal resistance R, এটাকে তুমি একটা বক্সের মধ্যে রাখবে যাতে ইন্টারনাল, এই বক্সটা বোঝায় যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কিন্তু ব্যাটারির অংশ. আর এটা যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর হয় তাহলে দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স দুটো কিন্তু সিরিজে. সো দ্য কারেন্ট is equal to EMF divided by small r plus capital R. ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল লুপ সার্কিটের জন্য কিছু ফর্মুলা. আরেকটা জিনিস বাকি ছিল যে রেজিস্ট্যান্স ইন প্যারালাল বের করা. সো আজকে আমরা রেজিস্ট্যান্স যদি প্যারালাল হয় তখন কি হবে আমরা দেখব. সো সিরিজ রেজিস্ট্যান্স হলে তাদের মধ্যে দুইটার মধ্যে কারেন্ট সেম যাবে. So I passing through both of them
right? So same current I that passes through both of them, and the effective resistance equals R1 plus R2 in সিরিজ, ঠিক আছে? আর যদি আরো বেশি রেজিস্টার থাকে তাহলে R3 R4 এটসেট্রা। এখন যদি রেজিস্টার যদি প্যারালাল হয়, তো এই রেজিস্টারের সাথে R1 এর সাথে R2 যদি প্যারালাল হয়, তাহলে তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V। দুইজনের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V, ঠিক আছে? দুইজনের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V, এবং যে কারেন্টে যাবে সেই কারেন্টে কিন্তু ভাগ হয়ে যাবে I1 এবং I2। সেই কারেন্টটা ভাগ হয়ে যাবে এবং আবার একত্র হবে, ঠিক আছে? তো এখানে আমরা বলতে পারি যে I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু I, অর্থাৎ এখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে এই পয়েন্ট থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেটা হচ্ছে টোটাল কারেন্ট হচ্ছে I, কেননা otherwise there would be current accumulating or current মানে or there would be charge accumulating at this point, ঠিক আছে? এমন যদি হতো যে I1 প্লাস I2 থেকে বেশি, তাহলে ওই পয়েন্টে চার্জ জমে যেত, বুঝতে পারছো? আর দুইজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সেম। তার মানে আমি বলতে পারি যে এখন যদি আমরা I ইফেক্টিভ বের করতে চাই, R ইফেক্টিভ বের করতে চাই, ইফেক্টিভ রেজিস্ট্যান্স যদি আমি বের করতে চাই, মানে এটার সাথে এটা যদি ইকুইভ্যালেন্ট হয়, তাহলে এবং সেই ইফেক্টিভ রেজিস্ট্যান্সের ক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু V হবে। সো V হচ্ছে ইজ ইকুয়াল টু IR, R ইফেক্টিভ, ঠিক আছে? বাট I জিনিসটা কি? I1 প্লাস I2 times R effective. But what is I1? I1 is equal to, এখানে I1 দেখো, I1 is equal to V over R1, I2 is equal to V over R2। তার মানে I1 এর জায়গায় আমি V over R1 বসাই দিই, আর I2 এর জায়গায় আমি V over R2 বসাই দিই, R effective, so this is V। তো এই V গুলো ক্যান্সেল করবে, আর আমাদের আসবে 1 over R effective is equal to 1 over R1 plus 1 over R2। সো এটা হচ্ছে তোমার প্যারালাল রেজিস্টারের জন্য। সিরিজ রেজিস্টারের জন্য কি হয়? আর গুলা অ্যাড হয়, আর প্যারালাল রেজিস্টারের ক্ষেত্রে কি হয়? we add the reciprocals of the R, মানে 1 over R total is equal to 1 over R1 plus 1 over R2। in fact আমাদের জিনিস হচ্ছে যে প্যারালাল রেজিস্টারের যে ফর্মুলাটা, ওইটা হচ্ছে সিরিজ ক্যাপাসিটর ফর্মুলা, এবং প্যারালাল এবং সিরিজ রেজিস্টার যে ফর্মুলাটা, ওইটা দ্যাট ইজ দ্য সেম অ্যাজ দি প্যারালাল ক্যাপাসিটর ফর্মুলা, বুঝতে পারছো? সো এগুলো আমাদের প্যারালাল রেজিস্ট্যান্স। তো আমরা যদি ধরো দুইটা রেজিস্টার বা তার বেশি যদি থাকে প্যারালাল, তাহলে 1 over R effective is equal to
এভাবে লিখতে পারি I is equal to 1 to n if we have n resistors 1 over Ri for n parallel resistors ঠিক আছে তো এটা হইতেছে রেজিস্টর যদি প্যারালাল থাকে আমি একটা এক্সাম্পল দিই ধরো আমার একটা রেজিস্টর নেটওয়ার্ক আছে একটা 2 ওহম আরেকটা আছে আমার 4 ওহম এবং এর সাথে ইন সিরিজ হচ্ছে তোমার 1 ওহম কোশ্চেন হচ্ছে ইফ আর ইফেক্টিভ কি হবে ইফেক্টিভ রেজিস্ট্যান্সটা কি হবে সো বেসিক্যালি আমাকে যে কাজটা করতে হবে যে আগে 2 ওহম আর 4 ওহমটাকে এই দুইটার প্যারালাল কম্বিনেশনটা নিতে হবে ঠিক আছে তার সাথে আমাকে 1 ওহমটাকে যোগ করতে হবে ঠিক আছে 2 ওহম আর 4 ওহম প্যারালাল নিতে হবে তার সাথে আমার 1 ওহমকে যোগ করতে হবে এখন 2 ওহম আর 4 ওহমের প্যারালাল রেজিস্ট্যান্স কি 1 over 1 half plus 1 over 1 by 4 because এই 2 ohm আর 4 ohm এর যে প্যারালাল কম্বিনেশন এখন আমরা যে ফর্মুলাটা ইউজ করব তো R parallel is equal to 1 over 2 plus 1 over 4 তো সেখান থেকে এটা আসে এবং যেহেতু সিরিজে আছে 1 ohm তাদের সাথে এটা আমরা যোগ দিব so 1 over 2 plus 1 over 4 is 2 over 4 3 over 4 so this is 4 over 3 plus 1 which is 1 and 7 by 3 ohms or you can write this as 2.33 ohms ঠিক আছে এটা হচ্ছে আমার টোটাল রেজিস্ট্যান্স এই কম্বিনেশনের আচ্ছা সো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লুপ সার্কিট আমরা একটা example দেখতে পারি or what we can do is we can wait until আচ্ছা এখনই দেখে ফেলি এক্সাম্পলটা let's not wait until Sunday তো তোমরা হ্যালিডিয়ান রেজনিকটা হলো আমি হয়তো দেখাচ্ছি হ্যালিডিয়ান রেজনিক something else আচ্ছা হ্যালিডিয়ান রেজনিক problem 27.01 sample problem 27.01 the EMFs and resistances in the circuit of figure 27.8a have the following values E1 is equal to 4.4 volts E2 is equal to 2.1 volts R1 is equal to 2.3 ohms R2 is equal to 1.8 ohms R is equal to 5.5 ohms ঠিক আছে তো এইটার জন্য এখানে আমি একটা জিনিস দেখো যে দুইটা ইএমএফ দেওয়া আছে এবং দুইটা রেজিস্ট্যান্স দেওয়া আছে তো এই ধরনের সার্কিট আমরা কিভাবে ডিল করব হাউ ডু উই ডিল উইথ আ সার্কিট দ্যাট লুকস লাইক দিস যে ইএমএফ দুইটা আছে আবার রেজিস্ট্যান্সও দেওয়া আছে তো let's go back to our just a moment online class একটা ঝামেলা something else আচ্ছা so I'm going to introduce Kirchhoff's laws ঠিক আছে তো কার্চফের দুইটা রুল আছে একটা হইতেছে কার্চফ
কারেন্ট রুল। আচ্ছা, কার্চফস কারেন্ট রুল যেটা বলতেছে আমাকে, সেটা হচ্ছে যে ধরো একটা সার্কিটে তোমার একটা পয়েন্ট, দের ইজ এ জাংশন হিয়ার, একটা সার্কিট, মানে এটা একটা নোড বা জাংশন যেটাই বলো না কেন, এবং এই নোডে, লেটস কল দিস নোড এ, সো এর মধ্যে যা কারেন্ট ঢুকতেছে এর মধ্যে থেকে সেই কারেন্ট বের হবে। এটা এটা বলতেছে কারেন্ট এন্টারিং a node equals current exiting a node. সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে I is equal to I1 plus current entering a node equals the current exiting a node. এটা হচ্ছে কার্চফের কারেন্ট রুল। এটাকে অনেক সময় KCL বলা হয়, কার্চফস কারেন্ট রুল, KCL, ঠিক আছে, কার্চফস কারেন্ট রুল। আর আরেকটা রুল আছে কার্চফস ভোল্টেজ রুল। ভোল্টেজ রুল যেটা আমাকে বলতেছে, অথবা অনেক সময় এটাকে ইয়া বলা হয়, ওই যে কেভিএল বলা হয়, আবার এটাকে অনেক সময় লুপ রুল বলা হয়। এটা অনেক সময় লুপ রুল বলা হয়। এই রুল আমাকে বলতেছে যে তুমি কোন সার্কিটের মধ্যে, কোন ক্লোজ লুপের মধ্যে আসো, ধরো তুমি একটা সার্কিটের মধ্যে আসো, just a moment, ধরো এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, রেজিস্টার এটসেট্রা। তো এটা হচ্ছে একটা ক্লোজ লুপ, ঠিক আছে, R1 R2, তারপর এটা হচ্ছে ইএমএফ ই। তো লুপ রুল বলতেছে sum of potential rise rises in a loop equals sum of potential drops in the same loop, ঠিক আছে। যেমন এই সার্কিটটা আমরা একটু দেখি, এখানে পোটেনশিয়াল, আচ্ছা রাইজ না বলে আমরা গেইন বলি, পোটেনশিয়াল গেইনস। পোটেনশিয়াল গেইন মানে কি? যেমন তোমার ব্যাটারিতে পোটেনশিয়াল বাড়তেছে, আবার রেজিস্টারে পোটেনশিয়াল কমতেছে। গেইন ব্যাটারিতে, গেইনস, ব্যাটারিতে পোটেনশিয়াল বাড়ে, আবার রেজিস্টারের পোটেনশিয়াল কমে। তো এখানে যেমন ই মাইনাস IR1 minus IR2 is equal to 0. Sum of potential rises equals the sum of the potential drops, ঠিক আছে। আবার ব্যাটারি যদি ধরো তোমার উল্টা দিকে রাখা হয়, ধরো এখানে তোমার একটা ব্যাটারি আছে এরকম, আচ্ছা, আর আমরা আরেকটা জিনিস ধরে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি যে ধরো আমাকে সার্কিটটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন আমি সার্কিটের থ্রুতে আমি ক্লকওয়াইজ গেলাম, ঠিক আছে, আই গো ক্লকওয়াইজ along the circuit, ক্লকওয়াইজ ট্রাভেল, এটা হচ্ছে ডিরেকশন অফ ট্রাভেল। আমি ক্লকওয়াইজ গেলাম, ক্লকওয়াইজ গেলে এই যে
এটা এটা হয়ে যায় আমার ই, এটা পজিটিভ, মাইনাস IR1 নেগেটিভ, মাইনাস IR2 নেগেটিভ। এখন ধর আমি R1 R2 এবং আমি আরেকটা ব্যাটারি দিলাম এখানে E2। ধর দিস ইজ দ্য ডাইরেকশন অফ কারেন্ট। সো এখানে আমি কিভাবে এটা সলভ করবো, how am I going to use Kirchhoff's loop rule to find the solution to this? How am I going to use Kirchhoff's loop rule to find the current? So E1, so আমি clockwise গেলাম, E1 minus IR1 minus IR2, আবার E2 যেটা, এটা কিন্তু আমি নেগেটিভ E2 ধরবো। কেন নেগেটিভ ধরবো? কেননা এই E2 এর যে ডাইরেকশন সেটা তোমার মানে E2 এর যে পোলারিটি সেটা E1 এর উল্টা, ঠিক আছে? E1 কে পজিটিভ ধরতে হলে আমাকে E2 কে নেগেটিভ ধরতে হবে, বুঝতে পারছ? এইভাবে আমরা কার্চফের লুপ রুলটা ইউজ করতে পারি। সো কার্চফের লুপ রুল আমাকে কিছু জিনিস দেখাটা মানে কিছু জিনিস ইয়ে করাটা খুবই ইম্পর্টেন্ট, মানে মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট কার্চফের না, লুপ। যদি হচ্ছে E2 হচ্ছে উল্টা করে লাগানো থাকতো তাহলে আমরা প্লাস ধরতাম না E2 কে। হ্যাঁ, তাহলে E1 কে মাইনাস ধরতাম। না মানে স্যার উল্টা করে লাগানো থাকলে মানে হচ্ছে E2 এর যদি ওই মানে ছোটটা উপরে আর বড়টা নিচে লাগানো থাকলে যে তখন তো স্যার ভোল্টেজ গেইন হচ্ছে না, যদি হ্যাঁ, ক্লকওয়াইজ আসি আমরা E2 আমি এখানে E1 আমি থেকে। আমি এখানে অ্যাজিউম করতেছি কি জানো, যে আমি সার্কিটে ক্লকওয়াইজ যাচ্ছি, ঠিক আছে? এটা অ্যাজাম্পশন। হ্যাঁ, যদি অ্যান্টি ক্লকওয়াইজ যেতাম তাহলে E1টাকে মাইনাস ধরতাম, E2টাকে প্লাস ধরতাম, বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, এই কার্চফস লুপ রুলটা ইউজ করার জন্য এখানে আমার কাছে মানে হ্যালিডি রেজনিকের এক্সপ্লেনেশনটা ভালো লাগে না। সো হোয়াট উইল গোইং টু ডু, এই তোমাদের যে আরেকটা বই দেওয়া আছে না, এই ইউনিভার্সিটি ফিজিক্স, এটা ইউজ করব কার্চফস লুপ রুলের জন্য, ঠিক আছে? ইয়াং অ্যান্ড ফ্রিডম্যানের ইউনিভার্সিটি ফিজিক্স, অনেক বড় একটা বই, কিন্তু অনেক কাজের একটা বই। 26 আচ্ছা, ইউনিভার্সিটি ফিজিক্সের পেজ নাম্বার 850-তে ঢুকো তোমরা, ঠিক আছে? ইউনিভার্সিটি ফিজিক্সের পেজ 850-তে ঢুকো। আমি তোমাকে স্ক্রিনটা শেয়ার করতেছি। এটা আমার কাছে আরো ক্লিয়ার লাগে ইউনিভার্সিটি ফিজিক্সের এক্সপ্লেনেশনটা। আচ্ছা, কার্চফের যে সেকেন্ড রুলটা, লুপ রুল যেটা বলতেছে, এখন আমি কোনটাকে কোনটাকে আমি পজিটিভ ধরবো এবং কোনটাকে আমি নেগেটিভ ধরবো, মানে কোনটাকে পজিটিভ মানে আমি কোনটাকে পোটেনশিয়াল গেইন ধরবো এবং কোনটাকে আমি পোটেনশিয়াল ড্রপ ধরবো, এটা অনেকের কাছে কনফিউজিং লাগে। হ্যাঁ, তো সার্কিটে বেসিক্যালি দুই ধরনের কম্পোনেন্ট আছে, একটা হইতেছে ব্যাটারি আর একটা হইতেছে রেজিস্টার। জাস্ট মনে রাখবো, সার্কিটে দুই ধরনের কম্পোনেন্ট আছে, একটা হইতেছে ব্যাটারি আর একটা হচ্ছে রেজিস্টার। ব্যাটারি অর রেজিস্টার। তো ব্যাটারি কি দেয়? ব্যাটারি ইএমএফ দেয়। হ্যাঁ, তো তুমি যখন এখন তুমি যখন লুপ বলতেছো, ঠিক আছে, লুপটা হয় ক্লকওয়াইজ না হয় অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? লুপটা হয় ক্লকওয়াইজ না হয় অ্যান্টি ক্লকওয়াইজ। তো
যখন তুমি লুপের যে ডাইরেকশনটা ব্যাটারির নেগেটিভ থেকে পজিটিভ হবে, তখন ইএমএফটা আমি পজিটিভ ধরবো। বুঝতে পেরেছো? ইএমএফটাকে আমি তখন পজিটিভ ধরবো। আমার লুপের ডাইরেকশনটা যখন ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভ হবে, তখন আমি ইএমএফটাকে মাইনাস ই ধরবো। বুঝতে পেরেছো? আর আমার আর রেজিস্টারের ক্ষেত্রে যখন কারেন্টের সাথে আমি ট্রাভেল করব, মানে ডাইরেকশন অফ ট্রাভেল যদি কারেন্টের সাথে হয়, তাহলে মাইনাস আইআর ধরবো, এবং ডাইরেকশন অফ ট্রাভেল যদি কারেন্টের অপোজিটে হয়, তাহলে আমি প্লাস আইআর ধরবো। এটা আমরা একটু প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি। ঠিক আছে? এই একই লুপটাকে আমি অন্যভাবে আমরা সলভ করতে চেষ্টা করি, আর দেখবো যে সব জায়গায় একই অ্যান্সারই আসবে। আচ্ছা, ধরো আমরা এই সার্কিটটা সলভ করতে চাই। ঠিক আছে? R1 এবং R2। এখন প্রথম প্রশ্ন হচ্ছে কারেন্টের ডাইরেকশনটা কি হবে। ঠিক আছে? এটা কি কারেন্টটা কি ক্লকওয়াইজ হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হবে? ওয়েল, E1 অ্যান্ড E2 এর ভ্যালু না জানা পর্যন্ত আমরা এইটার আনসার আমরা জানি না। ঠিক আছে? কারেন্টটা কি ইজ দ্য কারেন্ট ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, এটা না জানা পর্যন্ত আমরা কারেন্টের ডাইরেকশন জানি না। ঠিক আছে? E1 আর E2 এর ভ্যালু না জানা পর্যন্ত। কিন্তু আমরা একটা তো ডাইরেকশন ধরে নিতে পারি। অ্যাজিউম দ্য কারেন্ট ইজ ক্লকওয়াইজ, একটা ডাইরেকশন ধরে নিতে পারি। অ্যাজিউম কারেন্ট ইজ ক্লকওয়াইজ। সো একটা ডাইরেকশন ধরে নিলে যেটা হবে সেটা হচ্ছে যে আমি যদি ডাইরেকশনটা ভুল ধরে নিই, আমরা যদি যে ডাইরেকশনটা ধরে নিই ওটা ভুল হয়ে থাকলে, তাহলে আমার অ্যান্সার আসবে নেগেটিভ। বুঝতে পারছো? ডাইরেকশন যদি আমি ভুল ধরে নিই, তাহলে নেগেটিভ অ্যান্সার আসবে, এবং তখন আমি ডাইরেকশনটা বুঝতে পারবো। ওকে, সো ধরো প্রথম এক্সাম্পলে আমরা সার্কিট দিয়ে ক্লকওয়াইজ ট্রাভেল করি। ক্লকওয়াইজ ট্রাভেল মানে আই মুভ অ্যালং দ্য লুপ। তো তখন কি হবে দেখো, আমি E1 এর নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছি, সো এটা প্লাস E1। R1 এর থ্রুতে যাচ্ছি, মানে কারেন্টের ডাইরেকশনে যাচ্ছি, সো মাইনাস IR1। R2 এর মধ্যে আমি কারেন্টের ডাইরেকশনে যাচ্ছি, সো মাইনাস IR2। আর E2 এর ক্ষেত্রে আমি প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, সো এটা মাইনাস E2। বুঝতে পারছো? সো সো অল অফ দিস ইজ ইকুয়াল টু 0। এখন যদি ধরো আমি ক্লকওয়াইজ ট্রাভেল না করে অ্যান্টি ক্লকওয়াইজ ট্রাভেল করি, আমার R1 আছে, আমার R2 আছে, দিস ইজ R2, এখানে আমি E2, আই হ্যাভ E1। কারেন্ট ধরো এদিকে যাচ্ছে এবং আমি যাচ্ছি এইদিকে, অ্যান্টি ক্লকওয়াইজ ট্রাভেল। সো E2 এর ক্ষেত্রে আমি মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, সো প্রথমে আসলে E2 প্লাস E2। আচ্ছা, এখন R2 এর থ্রুতে আমি কিভাবে যাচ্ছি? আমি কিন্তু আমার ট্রাভেলের ডাইরেকশন এবং কারেন্টের ডাইরেকশন একদম উল্টা। ঠিক আছে? ট্রাভেলের ডাইরেকশন এবং কারেন্টের ডাইরেকশন একদম উল্টা, সো এটাকে আমি বলতে হবে প্লাস IR2। বুঝতে পেরেছো? এবং R1 এর ক্ষেত্রেও কিন্তু সেম, যে ট্রাভেলের ডাইরেকশন এবং কারেন্টের ডাইরেকশন একদম উল্টো, সো আমাকে লিখতে হবে প্লাস IR1। এবং এখন E1 এর ক্ষেত্রে দেখো কি হচ্ছে, আমি প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, তো প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, সো এখানে আমি মাইনাস E1 দেব। ঠিক আছে? ইজ ইকুয়াল টু 0। এবং দেখো অ্যান্সার কি আসে, কারেন্ট ইজ ইকুয়াল টু E1 মাইনাস E2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। আবার এখানেও একই জিনিস, দেখো I is equal to E1 minus E2 divided by
R1 প্লাস R2। দেখেছো দুই জায়গায় একই কারেন্ট আসছে, বুঝতে পেরেছো? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, কারেন্টের ডাইরেকশন যা আছে সেটার উল্টা দিক। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, এখন কারেন্টের ডাইরেকশন যদি আমি ঠিক মতো না ধরি, ধরো আমি ধরে E1 E2 E1 এর থেকে যদি বেশি হয়ে থাকে, তাহলে এই জিনিসটা নেগেটিভ আসবে, তাই না? তাহলে এটা নেগেটিভ আসবে। এটা নেগেটিভ আসা মানে কি? এটা নেগেটিভ আসা মানে আমি কারেন্টের ডাইরেকশন ভুল ধরেছি। যে কারেন্টের ডাইরেকশন তার অ্যাকচুয়াল কারেন্টের ডাইরেকশন উল্টা দিকে হবে, বুঝতে পারছো? E2 যদি E1 থেকে বেশি হয়, তার মানে আমি কারেন্টের ডাইরেকশনটা ভুল ধরেছি এবং অ্যাকচুয়াল কারেন্টের ডাইরেকশন যা ছিল সেটার উল্টা দিকে হবে। ওকে? অলরাইট, সো দ্য নেক্সট কাজটা হচ্ছে যে ইয়ে বের করো, মানে এখন এখন যদি আমি ধরো কারেন্টের ডাইরেকশন উল্টা দিকেই ধরে নিই, হ্যাঁ ধরো আমি কারেন্টের ডাইরেকশনটা, সো এখানে আবার R1, আবার R2, এটা আমার E1, এটা আমার E2। ধরো কারেন্টের ডাইরেকশনটা আমি এইটা ধরে নিচ্ছি, ঠিক আছে? এই সেন্টারে লেফট হবে, আমি কারেন্টের ডাইরেকশন কি ধরে নিই, আর আমি ক্লকওয়াইজ যাই, তাহলে কি হবে? E1, যেহেতু R1 এর থ্রুতে কারেন্ট উল্টা দিকে যাচ্ছে, ক্লকওয়াইজ ট্রাভেল, প্লাস IR1 প্লাস IR2 minus E2 is equal to 0, or I is equal to E2 minus E1 by R1 plus R2। এখন যদি ধরো E1 E2 এর থেকে বেশি হয়, তাহলে তাহলে আমাদের কারেন্টের ডাইরেকশন ভুল ভুল ছিল, বুঝতে পেরেছো? E1 যদি E2 এর থেকে বেশি হয়, তাহলে আমাদের কারেন্টের ডাইরেকশনটা ভুল ছিল, কেননা I তখন নেগেটিভ আসবে। তো আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম করি। তাহলে নিউমেরিক্যাল প্রবলেমটা হচ্ছে তোমার এই সার্কিটটাই জাস্ট এক্সট্রা একটা রেজিস্ট্যান্স দেওয়া, আমি জাস্ট সার্কিটটা আমি এঁকে দিচ্ছি। সো E1 E2, আচ্ছা, আর এক্সট্রা একটা R, রাইট? E1 ছোট হাতের R1, R E2 ছোট হাতের R2, এবং আমরা কি করব? সো এখানে যেটা করব আমরা, সেটা হচ্ছে যে, সো আমরা ইয়াটা জানি, মানে we know what E1 and E2 are. E1 is 4.4 volts, E2 is 2.1 volts, 4.4 volts, E2 is 2.1 volts, and R ছোট হাতে 2.3, 1.8, 5.5, 2.3 ohms, 1.8 ohms, and capital R is 5.5 ohms, ঠিক আছে? তো এইটা হইতেছে একটা সিঙ্গেল লুপ সার্কিট, হ্যাঁ, দিস ইজ এ সিঙ্গেল লুপ সার্কিট। তো একটা সিঙ্গেল লুপ সার্কিটের মধ্যে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারি কারেন্টের ডাইরেকশনটা কি হবে। যেদিকে যেটা যে ব্যাটারির ইএমএফ বেশি, সেই ব্যাটারি কারেন্টের ডাইরেকশনটা দিবে আমাকে। যেমন এটার ইএমএফটা বেশি, E1টা বেশি, তার মানে কারেন্টের ডাইরেকশন আমাকে
এটা দিবে, এটা আমি সহজে বের করতে পারি। সো সো ইটস বেস্ট যে আমি ক্লকওয়াইজ ট্রাভেল করি, সিডব্লিউ ট্রাভেল। তো E1 মাইনাস, সো E1 হইতেছে প্লাস E1 মাইনাস IR1, কেননা একটা পোটেনশিয়াল ড্রপ, মাইনাস IR, এখানে একটা পোটেনশিয়াল ড্রপ, মাইনাস E2 মাইনাস IR2 ইজ ইকুয়াল টু 0, এবং I এর মান আসবে E2 মাইনাস E1, আচ্ছা E1 মাইনাস E2 হবে, সো E2 মাইনাস E1 না, E1 মাইনাস E2 divided by R1 plus R2 plus capital R, ঠিক আছে? দিস ইজ মাই কারেন্ট, এটা আমার কারেন্ট আসবে, ঠিক আছে? যেটা তুমি যদি ক্যালকুলেট করে দেখো, অ্যারাউন্ড 2.4 milliamperes, 2.4 milliamperes, ছোট হাতের I is equal to, sorry, 2.4 amperes, 240 milliamperes. Sorry, 2.4, no, ভুলে গেছি, 0.24 amperes, not 2.4 amperes, 0.24 amperes, 240 milliamperes. By the way, তোমার 1 অ্যাম্পিয়ার কিন্তু অনেক বড় একটা কারেন্ট, ঠিক আছে? সো 2.4 240 milliamperes is a significant current. তোমার যদি কারেন্ট কখনো ধরো 10 amperes 12 amperes আসে, তাহলে কিন্তু there's a huge chance the circuit might burn up. So this is example 27.01 from Halliday and Resnick. এরপর চেয়েছে the potential difference between the terminals of battery 1. অর্থাৎ আমরা চাই যে ব্যাটারি 1 আছে, এই ব্যাটারি 1 এর মধ্যে অ্যাক্রসে V পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? পোটেনশিয়াল ডিফারেন্সটা কি? তো ব্যাটারি 1 এ আমরা জানি যে পোটেনশিয়াল গেইন মাইনাস পোটেনশিয়াল ড্রপ, ঠিক আছে? ইজ দিস। তো পোটেনশিয়াল গেইন হইতেছে তোমার E1, which is 4.4 volts, আর পোটেনশিয়াল ড্রপ হইতেছে IR 0.24 ampere multiplied by ছোট হাতের R1, sorry, R না তো R1, which is 2.3 ohms, ঠিক আছে? And this is equal to around 3.8 volts. এখানে কি হচ্ছে দেখো, ব্যাটারির কারণে, ব্যাটারি ইএমএফ এর কারণে পোটেনশিয়াল গেইন হচ্ছে, আবার ব্যাটারির ভিতরে যে রেজিস্ট্যান্স আছে ওটার কারণে একটা পোটেনশিয়াল ড্রপ হইতেছে। সো গেইন মাইনাস ড্রপ, গেইন মাইনাস ড্রপ, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখো। আচ্ছা, তো এরপরের যে সার্কিট আমরা দেখবো সেটা হচ্ছে মাল্টি লুপ সার্কিট। হ্যাঁ, মাল্টি লুপ সার্কিট অর্থাৎ একটা সার্কিটের মধ্যে অনেকগুলো লুপ থাকবে। তো একটা এক্সাম্পল আমরা দেখি, 2711 from Halliday and Resnick, A.
EMF R1 R2 R3 তো এখান থেকে একটা কারেন্ট গেল তো এই কারেন্টটা আমরা কার্চফস ল থেকে আমরা জানি যে এই কারেন্টটা স্প্লিট আপ করবে এমনভাবে যে I is equal to I1 plus I2 plus I3 এটা আমার মাল্টি লুপ সার্কিট this is a মাল্টি লুপ সার্কিট এটা কার্চফস কারেন্ট ল আমাকে বলতেছে যে I is equal to I1 plus I2 plus I3 এখন এই I1 I2 I3 আমি কিভাবে বের করব ধরো আমার ইএমএফ জানা আছে আমার R1 জানা আছে R2 জানা আছে R3 জানা আছে এখন আমি জানতে চাই যে এটা বের করতে মানে কিভাবে আমি কারেন্টগুলো বের করব সো আমার কারেন্ট বের করার জন্য এটা হচ্ছে আমার প্রথম ইকুয়েশন দিস ইজ মাই ফার্স্ট ইকুয়েশন কার্চফস ল কারেন্ট রুল তারপর ইকুয়েশনটা হবে দেখো আমার তিনটা এই সার্কিটের মধ্যে কিন্তু আমি চারভাবে লুপ ডিফাইন করতে পারি চারভাবে কিভাবে প্রথম হচ্ছে এই যে আচ্ছা আমি কিছু পয়েন্টগুলোকে আমি দিই তোমাকে এ বি সি ডি ই এফ জি এইচ ঠিক আছে সো আমরা কতভাবে লুপ বানাতে পারি দেখো এ বি সি এইচ এ এটা একটা লুপ তারপর এ বি সি ডি জি এইচ এ এটা একটা লুপ তারপর এ বি সি ডি ই এফ জি এইচ এ হ্যাঁ এটা আরেকটা লুপ সো তিনটা হয়ে গেল আচ্ছা এ বি সি ডি ই এফ জি এইচ এ আর ব্যাটারি ছাড়া আচ্ছা চারটা ওয়াজ অ্যান আন্ডার কাউন্ট আরও ভাবে করা যায় আরও অনেকভাবে করা যায় লুপ যেমন একটা দুইটা তিনটা আচ্ছা অন্যভাবেও করা যায় যেমন সিডি জিএইচ এটাও কিন্তু একটা লুপ ঠিক আছে অথবা ডিই এফ জি এটাও একটা লুপ তবে সিডিই এফ এইচ সিডিই এফ সরি সিডি জিএইচ সি তারপর ডিই এফ জি ডি সিডি ই এফ জি সিডি ই এফ জি এইচ সি এটা একটা লুপ সো আরও অনেকভাবে আমি লুপ ডিফাইন করতে পারি ঠিক আছে সো আমার এতগুলো দরকার নাই আমি যে ইএমএফ সহ যে লুপগুলো সেগুলো আমরা যে লুপগুলোর মধ্যে ব্যাটারি আছে সেগুলো আমরা কনসিডার করি এই যে এটার মধ্যে ব্যাটারি আছে এটার মধ্যে ব্যাটারি আছে এবং এটার মধ্যে ব্যাটারি আছে তো প্রথমটা দেখি এ বি সি এইচ এ এ বি সি এইচ এ যদি লুপটা আমরা চিন্তা করি হ্যাঁ তাহলে আমার এটা কি হয় ই মাইনাস দেখো এখানে একটা পোটেনশিয়াল গেইন তার মাইনাস I1 R1 is equal to 0 I1 R1 is equal to 0 এটা আমার সেকেন্ড ইকুয়েশন প্রথম ইকুয়েশন ছিল কার্চফের কারেন্ট রুল তারপর আমি এ বি সি ডি জি এইচ এ চিন্তা করি সো ই মাইনাস I2 R2 is equal to 0 E minus I2 R2 is equal to 0 that's my third equation তারপর এ বি সি ডি ই এফ জি এইচ এ এই লুপটা যদি আমি চিন্তা করি তাহলে E minus I3 R3 is equal to 0 I3 R3
ইজ ইকুয়াল টু 0, ফোর্থ ইকুয়েশন। ইনফ্যাক্ট দেখো আমার অলরেডি 4টে ইকুয়েশন চলে আসছে, কিন্তু আমার তো বের করার কথা জাস্ট 3টে কারেন্ট, তাই না? I1 I2 I3। সো এটা হচ্ছে ABCH এর থেকে, তারপর এটা হচ্ছে ABCDGH এর থেকে, সরি আমাকে আইও তো বের করতে হবে, ABCD, তো আমার 4টে ইকুয়েশন লাগবে। এবং ABCDEFGH, এই লুপ থেকে আমি এটা পাবো, এই লুপ থেকে আমি এটা পাবো, এই লুপ থেকে আমি এটা পাবো। সো লক্ষ্য করো যে আমরা কার্চর, আমরা ই জানা আছে, ই R1 R2 R3, they are all known, এগুলো সব আমরা জানি, বুঝতে পারছো? সো এখান থেকে আমি এগুলো যদি আমি জানি এবং আমার ইকুয়েশন থেকে 4টা, তাহলে আমি I1 I2 I3 খুব সহজে বের করে ফেলতে পারি। এবং আমি আমি চাইলে সেখান থেকে আইও বের করতে পারি। আবার আই বের করার আরো সহজ উপায় হচ্ছে, মানে আই মানে টোটাল কারেন্ট, আই মানে হচ্ছে এটা হচ্ছে টোটাল কারেন্ট। আই বের করার আরো সহজ উপায় হচ্ছে যে তুমি যদি R1 R2 R3 কে নিয়ে একটা রেজিস্টার বানাও, আর এটাকে আর বলি এবং এটা ইএমএফ ই, এ 1/R is equal to 1/R1 plus 1/R2 plus 1/R3। ঠিক আছে? কেন না? দিস ইজ বিকজ 3টা রেজিস্টারই কিন্তু একটা আরেকটার সাথে প্যারালাল। সো এখান থেকে আমি, এবং তাদের মধ্যে কারেন্ট হচ্ছে আই, সো আই ইজ ইকুয়াল টু E/R। বুঝতে পেরেছ? I is equal to E/R। তো এই প্যারালাল রেজিস্টার এটাও কিন্তু অনেক কাজে আসে যখন তুমি ইয়ে করো, মানে যখন তুমি প্যারালাল রেজিস্ট্যান্সটা অনেক কাজে আসে যখন তোমার ইয়ে করতে হয়, কি বলে, মাল্টি লুপ সার্কিট নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে? তো তারপর আমরা আচ্ছা এখানে প্রবলেম, স্যাম্পল প্রবলেম অনেকগুলো আছে সার্কিটের, সেগুলো আমরা ক্লাসে করব। প্যারালাল মানে তোমার মাল্টি লুপ সার্কিটের আরো 3টা প্রবলেম বাকি আছে, উইল ট্রাই টু ফিনিশ দেম ইন ক্লাস। এবং এরপর আমরা যেটা করবো যে অ্যামমিটার ভোল্টমিটার দেখবো এবং আরসি সার্কিটটা করবো। ঠিক আছে? সো আজকে আমরা দেখি অ্যামমিটার আর ভোল্টমিটারটা করে নেই, তারপর আরসি সার্কিটটা শুধু যে, আরসি সার্কিট হচ্ছে শুধু থিওরি পড়ানো। হ্যাঁ, আরসি সার্কিট হলে আমার তোমাদের এটা শেষ। ঠিক আছে? তো জাস্ট অ্যামমিটার আর ভোল্টমিটার কনসেপ্টটা একটু আজকে পড়ে নিই। সো অ্যামমিটার অ্যান্ড ভোল্টমিটার। ঠিক আছে? অ্যামমিটার এবং ভোল্টমিটার এই জিনিসগুলো কি? অ্যামমিটার হচ্ছে কারেন্ট মাপার যন্ত্র, used to measure কারেন্ট। এবং ভোল্টমিটার হচ্ছে used to measure potential difference। মানে কি? ধরো আমি একটা রেজিস্টারের মধ্যে দিয়ে আমি কারেন্ট বের করতে চাই। ঠিক আছে? এদিক দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আমি বের করতে চাই। আমি কি করব? এই রেজিস্টারের সাথে আমি সিরিজে একটা অ্যামমিটার বসাই দিব। সো অ্যামমিটার সবসময় ইন সিরিজ থাকে, অলওয়েজ ইন সিরিজ, অলওয়েজ ইন সিরিজ। ঠিক আছে? উইথ দি
রেজিস্টার, ঠিক আছে। আর ভোল্ট মিটারটা থাকে সবসময়, এবং আমি ভোল্টেজ যদি মাপতে চাই, ভোল্ট মিটারটা থাকবে ইন প্যারালাল, অলওয়েজ ইন প্যারালাল, ঠিক আছে, উইথ দি রেজিস্টার, ওর মানে আমি যেটারই ভোল্টেজ মাপতে চাই না কেন, ঠিক আছে, যেটারই ভোল্টেজ মাপতে চাই সেটার সাথে প্যারালাল থাকবে ভোল্ট মিটার। তো অ্যামমিটারের কাজটা হচ্ছে কারেন্ট মাপা। সো অ্যামমিটারের দরকার জিরো রেজিস্ট্যান্স, আইডিয়াল অ্যামমিটারের জিরো রেজিস্ট্যান্স থাকবে। সো অ্যান আইডিয়াল অ্যামমিটার হ্যাজ জিরো রেজিস্ট্যান্স। আইডিয়াল অ্যামমিটারে সবসময় জিরো রেজিস্ট্যান্স থাকতে হবে। কেন আইডিয়াল অ্যামমিটারের জিরো রেজিস্ট্যান্স থাকা জরুরি? তুমি একটা সার্কিটের মধ্যে, ধরো তুমি একটা সার্কিট আছে এখানে, এবং এই সার্কিটের মধ্যে তুমি সিরিজে অ্যামমিটার অ্যাটাচ করছো, ঠিক আছে। তো ধরো এটার ইএমএফ হচ্ছে 6 ভোল্ট, ঠিক আছে, আর এটার রেজিস্ট্যান্স হচ্ছে 2 অ্যাম্পিয়ার, সরি 2 ওম, অ্যাম্পিয়ার না তো ওম, 2 ওম। সো আমি চাই যে, তো আমরা কি পাবো, আই ইজ ইকুয়াল টু 6 ভোল্ট বাই 2 ওম, উইচ ইজ 3 অ্যাম্পিয়ার। সো আমি চাই যে আমার অ্যামমিটার 3 অ্যাম্পিয়ার মাপবে, আমার অ্যামমিটার 3 অ্যাম্পিয়ার মাপবে, কিন্তু ধরো অ্যামমিটারের নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে। যদি ধরো এটা অ্যামমিটার, লেটস সে দ্য অ্যামমিটার হ্যাজ রেজিস্ট্যান্স, অ্যামমিটার হ্যাজ রেজিস্ট্যান্স 1 ওম। তাহলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে দেন I is equal to 6 ভোল্ট ডিভাইড বাই 3 ওম না, এটা ডিভাইড বাই 2 ওম না, এটা 2 ওম প্লাস 1 ওম, which is 3 ohms, right? 2 ohms plus 1 ohms, which is এটা 3, 6, 2 অ্যাম্পিয়ার। তো দেখো যে জিনিসটাতে তুমি, যে যন্ত্রটা দিয়ে তুমি মাপতেছো, ঠিক আছে, যেই যন্ত্রটা দিয়ে তুমি কারেন্ট মাপতেছো, সেই যন্ত্রটাই যদি নিজস্ব রেজিস্ট্যান্স থাকে, বুঝতে পারছো সমস্যাটা কোথায়? সেই যন্ত্রের যদি নিজস্ব রেজিস্ট্যান্স থাকে, তাহলে কিন্তু সেটা ইন্টারফিয়ার করবে তোমার কারেন্ট মাপার সাথে, এবং এটা তো আমরা চাই না, তাই না? উই ডোন্ট ওয়ান্ট আওয়ার ইনস্ট্রুমেন্ট ইন্টারফিয়ারিং উইথ দ্য মেজারমেন্ট। সো আইডিয়ালি অ্যামমিটারের রেজিস্ট্যান্স জিরো হওয়াটা জরুরি, জিরো হতেই হবে, আর এটা ছাড়া আর কোনো উপায় নেই। সিমিলারলি, if I have a voltmeter, let's say I have a voltmeter, আমি চাই যে এই ভোল্টমিটার দিয়ে আমি তোমার ইয়া মাপবো, যে এই রেজিস্টারের ক্রসে আমি ভোল্টেজ মাপবো। সো সেম ই 6 ভোল্ট, আর এখানে তোমার এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 2 ohms। সো ভোল্টমিটার কি মাপার কথা? ভোল্টমিটার মাপবে তোমার, সো ভোল্টমিটার রিডিং আইডিয়ালি আসার কথা 6 ভোল্ট। আচ্ছা, ভোল্টমিটার রিডিং, মিটার রিডিং, ঠিক আছে, ভোল্টমিটার রিডিং হচ্ছে 6 ভোল্ট। আচ্ছা, একটা কাজ করি আমরা, এটা না করে আমরা একটা,
আচ্ছা এখানে আরেকটা রেজিস্টার দিই আমরা, ঠিক আছে? টু এই এক্সাম্পলটাকে ইলাস্ট্রেট করার জন্য আমাকে আরেকটা রেজিস্টার লাগবে। লেটস সে এটাও 2 ওহম, এটাও 2 ওহম, তাহলে এক একটার অ্যাক্রসে 3 ভোল্ট হওয়ার কথা, তাই না? তাই না? এখানেও 2 ওহম 3 ভোল্ট ড্রপ করবে, এখানেও 3 ভোল্ট ড্রপ করবে, কেননা কারেন্ট তো হচ্ছে আমার এখানে দ্য কারেন্ট শুড বি 1.5 অ্যাম্পিয়ার। সো এই 2 ওহমের অ্যাক্রসে 3 ভোল্ট ড্রপ করবে, অন্য 2 ওহমের অ্যাক্রসে 3 ভোল্ট ড্রপ করবে, টোটাল ড্রপ হচ্ছে 6 ভোল্ট। আচ্ছা এখন এখানে প্রবলেমটা কোথায়? এখানে প্রবলেমটা হচ্ছে যে তুমি যদি ধরো ভোল্ট মিটার রেজিস্ট্যান্স যদি ফাইনাইট হয়, ভোল্ট মিটার রেজিস্ট্যান্স যদি ফাইনাইট হয়, ধরো একটা আরভি ভোল্ট মিটার রেজিস্ট্যান্স, ভোল্ট মিটার রেজিস্ট্যান্স, ঠিক আছে? তাহলে এইটার যে টোটাল রেজিস্ট্যান্স, এই যে 2 ওহম আর আরভি এই দুইটা মিলে সেটা রেজিস্ট্যান্স হচ্ছে 2 আরভি ওভার 2 প্লাস আরভি, মানে এই দুইটা মিলে আছে প্যারালাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, 2 আরভি ডিভাইড বাই 2 প্লাস আরভি। এবং এটা কিন্তু এটা কিন্তু 2 এর থেকে কম, এটা কিন্তু 2 এর থেকে কম, বুঝতে পারছো? এটা 2 এর থেকে কম। তো প্যারালাল তুমি তো টোটাল রেজিস্ট্যান্স কমে গেল, তো টোটাল রেজিস্ট্যান্স যদি কমে যায় তাহলে 2 ওহমের অ্যাক্রস যে এখানে যে পোটেনশিয়াল ড্রপটাও কিন্তু কমে যাবে। So the voltmeter will record a lower potential drop, ঠিক আছে? এটা হইতেছে মানে ভোল্টমিটারটা কেন ইনফিনিট রেজিস্ট্যান্স হওয়াটা জরুরি। এখন আরভি যদি ইনফিনিটি হয় তাহলে তাহলে কি হয় দেখো, আরভি যদি ইনফিনিটি হয় তাহলে এখান দিয়ে ভোল্টমিটারের মধ্যে তো কোনো কারেন্ট যাবে না, সব কারেন্ট যাবে রেজিস্টারের থ্রুতে। তখন আমার অ্যাকচুয়াল পোটেনশিয়াল ডিফারেন্স মাপাটা অনেক সহজ হয়ে যাবে। সো এটা হচ্ছে জাস্ট রিজনিং এক্সপ্লেনেশন। তোমাদের যেটা মনে রাখাটা দরকার এই কোর্সের জন্য সেটা হচ্ছে যে ভোল্ট মিটারে থাকবে ইনফিনিট রেজিস্ট্যান্স, অ্যামমিটারে থাকবে জিরো রেজিস্ট্যান্স। অ্যামমিটার রেজিস্ট্যান্স হচ্ছে জিরো, ভোল্ট মিটার রেজিস্ট্যান্স থাকবে ইনফিনিটি, এবং অ্যামমিটার ইন সিরিজ থাকবে, এর ভোল্ট মিটার থাকবে ইন প্যারালাল, ঠিক আছে? অ্যামমিটার ইন সিরিজ থাকে এবং ভোল্ট মিটার থাকে ইন প্যারালাল। এই জিনিসগুলো জাস্ট মাথায় রেখো তোমরা, ঠিক আছে? তো এখানে আর তেমন কিছু ইয়ে করার নেই, মানে সার্কিটের চ্যাপ্টারে ক্যাপাসিটরের আগে এই পর্যন্তই আমাদের সিলেবাস সার্কিটের ব্যাপারে। এখন এরপরে বিষয়টা হচ্ছে তোমার ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর আমরা করেছি, ক্যাপাসিটর আমরা দেখেছি করেছি, কিন্তু আমরা এখনো ওই যে ক্যাপাসিটরটা চার্জ হতে কত সময় লাগে, কিভাবে মানে চার্জ হয়, কিভাবে ডিসচার্জ হয়, কত সময় লাগে ডিসচার্জ হতে, কত সময় লাগে চার্জ হতে, এটার সাথে ব্যাটারির সম্পর্ক কি, এই জিনিসগুলো আমরা এখনো দেখিনি, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা ইটস বেস্ট যে আমরা একটা নতুন ক্লাসে করি, এবং আমাদের যে
প্রবলেমগুলা যেগুলো বাকি আছে সেগুলো আমরা আহ, আলাদা করে করব, ঠিক আছে? তো এখানে মাল্টি লুপ সার্কিটের কিছু প্রবলেম আমাদের এখনো বাকি, তিনটা প্রবলেম বাকি আছে। সো এই তিনটা প্লাস আমাদের যে ক্যাপাসিটারের যে চার্জিং ডিসচার্জিং, এগুলো আমরা হোপফুলি নেক্সট ক্লাস দেখবো ইনশাল্লাহ। Just a moment, please. আমি শুধু সেকশন 5 এর অ্যাটেন্ডেন্সটা নিব, যেহেতু তোমাদের এটা হচ্ছে স্কেজুল সময়, সেকশন 3 এটা নিব না। আর এই ক্লাসের রেকর্ডিং তো ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আফটার দ্য ক্লাস।